Hello students, welcome back to another video tutorial from Deepak's classes, and in this particular video আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা, কিলোওয়াট ঘন্টা, বিওটি একক বলতে আমরা কি বুঝি, বিভিন্ন রকমের বৈদ্যুতিক যন্ত্রপাতির রেটিং বলতে আমরা কি বুঝে থাকি, এবং প্রতি মাসে আমাদের যে ইলেকট্রিক বিল আসে সেই ইলেকট্রিক বিলের ক্যালকুলেশন কি করে করা হয় সেই সমস্ত কিছু সম্পর্কে তোমরা জানতে পারবে ভিডিওটি শেষ হলে। সেজন্য ভিডিওটিকে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরো নতুন এরকম ভিডিওস পাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে শুরু করি সরাসরি। তড়িৎ ক্ষমতা বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা ক্ষমতা বলতে ছোটবেলায় পড়েছিলাম যে কার্য করার হারকে বলা হয় হচ্ছে ক্ষমতা। এবার হচ্ছে আমরা এখানে বৈদ্যুতিক যন্ত্রপাতির হচ্ছে ক্ষমতা বার করছি, মানে কি ক্ষমতা না তড়িৎ ক্ষমতা। এর সংজ্ঞাটা হচ্ছে আমরা কি করে দেব না, কোনো বৈদ্যুতিক যন্ত্র একক সময়ে যতটা পরিমাণে তড়িৎ শক্তি ব্যয় করবে সেই একক সময়ে তড়িৎ শক্তি ব্যয় করাকে বা সেই ব্যয় করার হচ্ছে পরিমাণকে বলা হবে ওই বৈদ্যুতিক যন্ত্রটির তড়িৎ ক্ষমতা। বা অন্যভাবে বলা যেতে পারে যে একটি বৈদ্যুতিক যন্ত্রের তড়িৎ শক্তি ব্যয়ের হারকে বলা হবে তড়িৎ ক্ষমতা। তাহলে এটাকে আমরা হচ্ছে গাণিতিক উপায়ে কিভাবে লিখতে পারি চলো দেখে নিই। তাহলে আমরা লিখতে পারি তড়িৎ ক্ষমতা ইকুয়াল টু তড়িৎ ক্ষমতা, এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করছি, পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার। তড়িৎ ক্ষমতা ইকুয়াল টু ব্যয়িত তড়িৎ শক্তি বাই সময়, একক সময়। এবার ব্যয়িত তড়িৎ শক্তিটাকে আমরা হচ্ছে ডাব্লিউ দিয়ে হচ্ছে প্রকাশ করছি, আর সময়কে হচ্ছে আমরা টি দিয়ে প্রকাশ করছি। এবার ধরো কোনো একটি বর্তনীতে, যেই বর্তনীতে তুমি এই বৈদ্যুতিক যন্ত্রটিকে যুক্ত করেছো, এই বৈদ্যুতিক যন্ত্রটি যেই বর্তনীতে যুক্ত হয়েছে সেই বর্তনীটির ধরে নিচ্ছি বিভব পার্থক্য বা বিভব প্রভেদ ধরে নিলাম ভি, বর্তনীটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ধরে নিচ্ছি আই, তড়িৎ প্রবাহ মাত্রা ধরে নিচ্ছি আই, সময়টি লেখাই আছে, প্রবাহিত আধান ধরে নিচ্ছি কিউ সময়ে, টি সময়ে, কিউ পরিমাণ, প্রবাহিত আধান হচ্ছে কিউ পরিমাণ। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে আগে দেখেছি যে ভি ইকুয়াল টু, আমরা ওহমের সূত্র আর লিখি হচ্ছে রোধ ইকুয়াল টু আর। ওহমের সূত্রটা আমরা পরে লিখবো, তাহলে এইগুলো থেকে আমরা হচ্ছে লিখতে পারি, আমরা আগে দেখেছি যে এই তড়িৎ শক্তি W ইকুয়াল টু হয় ভি আই টি। এবার এই W ইকুয়াল টু ভি আই টি টা হলো কি করে? তার কারণ আমরা জানি যখন কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে কিউ আধান তড়িৎ প্রবাহিত হয় সেক্ষেত্রে আই ইকুয়াল টু কি হয় কিউ বাই টি, বা তাহলে কিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি আই টি। এবার আমাদের মনে রাখতে হবে W ইকুয়াল টু হয় ভি ইনটু কিউ। তাহলে এই কিউ এর যে মানটা, সেই কিউ এর মানটা এখানে আমরা লিখতে পারি, তাহলে W ইকুয়াল টু ভি ইনটু আই ইনটু টি। সেটাই দেখো হচ্ছে আমি এখানে লিখেছি যে ব্যয়িত তড়িৎ শক্তি হয় W ইকুয়াল টু ভি আই টি। এবার এই ভি আই টি কে হচ্ছে এই সমীকরণে যদি আমি বসাই তাহলে কি হয়, P ইকুয়াল টু ভি আই টি বাই টি। তাহলে টি টি কেটে যাচ্ছে, তাহলে P ইকুয়াল টু কি পড়ে থাকছে, দেখো শুধু পড়ে থাকছে ভি আই। তাহলে তড়িৎ ক্ষমতা আমরা যদি হচ্ছে একরকম ভাবে সংজ্ঞাটা দিতে চেষ্টা করি তাহলে কি হবে না, কোনো বর্তনীর যে বিভব প্রভেদ সেই বিভব প্রভেদকে ওই বর্তনীর মধ্যে যে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা তার সঙ্গে যদি গুণ করা হয় তাহলেই হচ্ছে ওই বৈদ্যুতিক যন্ত্রটির কতটা হচ্ছে তড়িৎ ক্ষমতা সেটা বার করা যেতে পারে। বা অন্যভাবে বলতে গেলে বিভব প্রভেদের হচ্ছে কি ভোল্ট, আর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার। তাহলে বলতে পারি যে এমন একটি বর্তনীর বিভব পার্থক্য দুটি প্রান্তের যদি 1 ভোল্ট হয় তাহলে ওই বর্তনীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করতে গেলে যেই ক্ষমতার প্রয়োজন হবে তাকে বলা হবে
কি না 1 ওয়াট। এবার এখানে একটা আমরা শব্দ শিখবো ওয়াট। ওয়াট কি? ওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতার এসআই একক। তড়িৎ ক্ষমতার এসআই একক এর নাম হচ্ছে ওয়াট। আর এটাকেও ডাব্লু দিয়েই প্রকাশ করা হয়। ইংরেজি নামটাও এই পাশে লিখে রাখছি, WATT, ওয়াট। তাহলে বলা যেতে পারে 1 ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট কোনো বর্তনীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত করতে গেলে যে পরিমাণ ক্ষমতার প্রয়োজন হয় সেই ক্ষমতাকে বলা হবে 1 ওয়াট। এবার দেখো আরো একরকম ভাবে হচ্ছে এটা আমি বার করব কিভাবে। দেখো আমরা জানি ওহমের সূত্র অনুসারে, আমরা কি জানি ওহমের সূত্র অনুসারে V IR, এটা আমরা দেখেছি ওহমস ল, এই হচ্ছে সূত্রটা থেকে আমরা জানতে পেরেছি। এবার এখানে দেখো তাহলে যদি V IR হয় তাহলে I কি হবে? তাহলে I হবে V/R, এটাকে আমি 1 নম্বর দিলাম। এবার এই I এর মানটা যদি আমি এখানে পুট করি তাহলে কি হবে? P V V/R, বা হবে P V²/R। তাহলে এটাও কিন্তু তড়িৎ ক্ষমতার আরেক রকম হচ্ছে সংজ্ঞায়িত রূপ। মানে যদি এখানে R হচ্ছে কি রোধ আর V হচ্ছে বিভব প্রভেদ, তার মানে 1 ওহম বিশিষ্ট কোন পরিবাহীর বিভব প্রভেদ যদি দুই প্রান্তের 1 ভোল্ট আমরা হচ্ছে মেনটেন করতে চাই তাহলে যে ক্ষমতার প্রয়োজন হবে তাকে বলা হবে 1 ওয়াট। তাহলে দেখো এই সমীকরণ থেকে কিন্তু আরেক রকম ভাবে সংজ্ঞাটা বললাম যে কোন পরিবাহীর রোধ যদি 1 ওহম হয় তাহলে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি আমি 1 ভোল্ট সম্পূর্ণরূপে ধ্রুবক রাখতে চাই তাহলে ওর মধ্যে যেই ক্ষমতার প্রয়োজন হবে, ওর সঙ্গে যুক্ত যেই বৈদ্যুতিক যন্ত্রটির যা ক্ষমতার প্রয়োজন হবে সেই ক্ষমতাটির মান হবে হচ্ছে 1 ওয়াট। আরেক রকম ভাবে দেখো হচ্ছে আমি কিভাবে হচ্ছে সংজ্ঞায়িত করতে পারি। দেখো V যদি IR হয় তাহলে এখানে আমাদের V এর মানটা হচ্ছে যদি আমি তাহলে এখানে লিখতে পারি, তাহলে এবার এইখানে দেখো আরেক রকম ভাবে কিভাবে করা যায়। P V এর জায়গায় আমি IR লিখছি, তাহলে IR ইনটু I ছিল, তাহলে হয়ে গেল P I²R। তাহলে দেখো এটা হচ্ছে আরেক রকমের হচ্ছে রূপ, মানে হচ্ছে 1 ওহম বিশিষ্ট কোন পরিবাহীর মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে করতে হয় তাহলে ওই বর্তনীটির যে তড়িৎ ক্ষমতা হবে তাকে বলা হবে 1 ওয়াট। তাহলে তিনটেকে আমরা একভাবে হচ্ছে কি লিখতে পারি? P আমরা দেখলাম P VI লিখতে পারি, লিখতে পারি V²/R, আবার লিখতে পারি I²R। তাহলে কিন্তু এইটা হচ্ছে আমরা লিখতে পারি, তিনটে মানেই হচ্ছে 1। এবার যদি পরীক্ষায় দেয় কোনো বৈদ্যুতিক যন্ত্রের তড়িৎ ক্ষমতা 1 ওয়াট বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে আমরা কি উত্তর হবে যে কোনো হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রের তড়িৎ ক্ষমতা 1 ওয়াট বলতে কি বুঝবো। দেখো এখানে হচ্ছে আমরা তড়িৎ শক্তি মানে এখানে কার্যের জায়গায় আমরা তড়িৎ শক্তিটাকে হচ্ছে লিখেছি। 1 ওয়াট বলতে আমরা বুঝবো যে ওই বৈদ্যুতিক যন্ত্রটি 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কার্য সম্পন্ন করে। এটা কিন্তু অবশ্যই তোমরা এগুলো খাতায় সব লিখবে, পরীক্ষায় কোশ্চেনটা দিয়ে থাকে যে কোনো বৈদ্যুতিক যন্ত্রের তড়িৎ ক্ষমতা 1 ওয়াট বলতে আমরা কি বুঝি। না, এর উত্তরটা হবে ওই বৈদ্যুতিক যন্ত্রটি 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কার্য সম্পন্ন করে, তাই হচ্ছে দেখো 1 ওয়াট। তাহলে 1 ওয়াট কি হবে? 1 জুল বাই 1 সেকেন্ড। বুঝতে পারলে? তাহলে এবার হচ্ছে আমরা আস্তে আস্তে কোন দিকে যাব না, এই তড়িৎ ক্ষমতার বৃহত্তর একক। আমাদের গৃহস্থলীর বর্তনীতে আমরা যে সমস্ত তড়িৎ ক্ষমতার পরিমাণকে হচ্ছে মাপি তার পরিমাণ কিন্তু শুধু ওয়াটে মাপলে হবে না, কারণ ওয়াটটা হচ্ছে একটি ক্ষুদ্রতর একক। তাহলে এই ব্যবহৃত তড়িৎ ক্ষমতাকে আমাদের একটি বৃহত্তর এককে কিন্তু মাপতে হয়। এই বৃহত্তর এককগুলি কি? কিলোওয়াট, এবং এর চেয়েও বৃহত্তর একক হচ্ছে মেগাওয়াট, মেগাওয়াটের থেকেও হচ্ছে বৃহত্তর একক গিগাওয়াট।
এবং এগুলো হচ্ছে পরস্পরের সাথে 10⁻³ এর মধ্যে সম্পর্কিত। তাহলে তুমি লিখতে পারো 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 1000 ওয়াট, মানে 10⁻³ ওয়াট। আবার 1 মেগাওয়াট ইজ ইকুয়াল টু 10⁻6 ওয়াট, আর 1 গিগাওয়াট ইজ ইকুয়াল টু 10⁻9 ওয়াট। এগুলো তোমাদেরকে হচ্ছে মনে রাখতে হবে। তাহলে এইগুলো দেখো হচ্ছে বৃহত্তর একক, কত না হচ্ছে সব 10³ এর মধ্যে হচ্ছে এরা সম্পর্কিত। এবার হচ্ছে আস্তে আস্তে আমরা হচ্ছে কোন দিকে হচ্ছে যাব না, আস্তে আস্তে হচ্ছে আমরা যাব হচ্ছে তড়িৎ শক্তির দিকে। দেখো তড়িৎ শক্তি হচ্ছে কি না, তড়িৎ শক্তি হচ্ছে কার্য করার সামর্থ্যকেই বলা হবে হচ্ছে তড়িৎ শক্তি। মানে এখানে আমরা তড়িৎ শক্তিকে কিভাবে সংজ্ঞায়িত করব, দেখো আগের হচ্ছে যখন তড়িৎ ক্ষমতা আমরা হচ্ছে সংজ্ঞায়িত করলাম তখন আমরা কি লিখেছিলাম না, তড়িৎ ক্ষমতা ইজ ইকুয়াল টু লিখেছিলাম তড়িৎ শক্তি বাই সময়। তাহলে এখানে তড়িৎ শক্তি বাই সময়, এইখান থেকে আমরা যদি তড়িৎ শক্তি শুধু বার করতে চাই তাহলে কি হবে না, তড়িৎ শক্তি ইজ ইকুয়াল টু হবে তড়িৎ ক্ষমতা গুণ সময়। তাহলে বেরিয়ে যাবে হচ্ছে তড়িৎ শক্তির হচ্ছে একক বা তড়িৎ শক্তির হচ্ছে সংজ্ঞায়িত রূপটি। তাহলে আমরা এটা হচ্ছে কি করে লিখব, দেখো আমরা তাহলে লিখতে পারি তড়িৎ, আমরা লিখেছিলাম আগে তড়িৎ ক্ষমতা ইজ ইকুয়াল টু তড়িৎ শক্তি বাই সময়। মানে এখানে লিখেছিলাম পি, এখানে লিখেছিলাম ব্যয়িত তড়িৎ শক্তি ডব্লিউ, এখানে লিখেছিলাম টি। তাহলে তড়িৎ শক্তি ইজ ইকুয়াল টু কি হবে না, তড়িৎ শক্তি ইজ ইকুয়াল টু ব্যয়িত তড়িৎ শক্তি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে তড়িৎ ক্ষমতা গুণ, এটা হচ্ছে ব্যয়িত কিন্তু, হ্যাঁ কতটা খরচা হচ্ছে, ব্যয়িত তড়িৎ শক্তি ইজ ইকুয়াল টু গুণ সময়। তাহলে দেখো ব্যয়িত হচ্ছে তড়িৎ শক্তির হচ্ছে এখানে ক্ষমতাটা কি হবে, ক্ষমতার একক আমরা জানি ওয়াট, আর এখানে যদি আমি একক সময় ধরে নিই তাহলে হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা এই তড়িৎ শক্তির একক আমরা কি জানি না, শক্তির একক হচ্ছে এসআই পদ্ধতিতে জুল, আমরা হচ্ছে জানি, আমরা হচ্ছে নিচু ক্লাসে হচ্ছে পড়েছি। তাহলে আমরা বলতে পারি 1 জুল ইজ ইকুয়াল টু 1 ওয়াট ডট সেকেন্ড। এটাই দেখো আমি কিন্তু একটু আগে বললাম যে 1 ওয়াট বলতে আমরা হচ্ছে কি বুঝি না, 1 ওয়াট বলতে কোনো বৈদ্যুতিক যন্ত্রের যে তড়িৎ ক্ষমতা সেটা বলতে আমি একটু আগে তোমাদেরকে বললাম যে 1 সেকেন্ডে ওটা 1 জুল পরিমাণ কার্য সম্পন্ন করে। সেটা দেখো হচ্ছে গাণিতিক রূপেও কিন্তু আমরা বুঝতে পারছি। এবার এইটা হচ্ছে অপেক্ষাকৃত ছোট একক। তাহলে তড়িৎ শক্তির যদি আমরা হচ্ছে বলতে পারি তাহলে ওয়াট সেকেন্ড এটা হচ্ছে অপেক্ষাকৃত ছোট একক। এবার এর অপেক্ষাকৃত হচ্ছে আমরা বড় এককে হচ্ছে যাব, যেটাকে বলা হবে কিলোওয়াট ঘন্টা। তাহলে এই কিলোওয়াট ঘন্টা যাওয়ার আগে আমরা হচ্ছে আগে দেখব ওয়াট ঘন্টা বলতে আমরা হচ্ছে কি বুঝি। তাহলে প্রথমে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টা, ওয়াট ঘন্টা কাকে বলবে না, 1 ওয়াট বৈদ্যুতিক ক্ষমতা সম্পন্ন, 1 ওয়াট তড়িৎ ক্ষমতা সম্পন্ন কোন বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা চালানো হয় তাহলে ওই বৈদ্যুতিক যন্ত্রটি যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করবে তাকে বলা হবে ওয়াট ঘন্টা। মানে 1 ওয়াট সম্পন্ন, 1 ওয়াট তড়িৎ ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চালালে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে তাকে বলা হবে ওয়াট ঘন্টা। তাহলে দেখো ওয়াট ঘন্টার সাথে ওয়াট সেকেন্ডের সম্পর্কটা দেখে নাও। আমরা বলতে পারি তাহলে দেখো 1 ওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু 1 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, কারণ আমরা জানি হচ্ছে 1 ঘন্টা ইজ ইকুয়াল টু হচ্ছে 3600 সেকেন্ড।
তাহলে এই 3600 সেকেন্ডের সাথে এটা গুণ করলে তাহলে কত হয় 3600 ওয়াট সেকেন্ড। এবার এই ওয়াট সেকেন্ডের জায়গায় আমরা হচ্ছে কি জুল বলতে পারি। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু 3600 জুল। দেখো এটা কিন্তু হচ্ছে আমরা প্রমাণ করলাম, 1 ওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু 3600 জুল। এবার আমরা দেখব কিলোওয়াট ঘন্টা বলতে আমরা কি বুঝি। দেখো আগের মতোই হচ্ছে আমরা কিলোওয়াটের ঘন্টার সংজ্ঞাটা হচ্ছে দিতে পারি যে যেই বৈদ্যুতিক যন্ত্রটি 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, সেই বৈদ্যুতিক যন্ত্রটিকে যদি হচ্ছে আমরা 1 ঘন্টা চালাই তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হবে সেই পরিমাণ ব্যয়িত তড়িৎ শক্তিকে বলা হবে 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে 1 কিলোওয়াট ঘন্টার সংজ্ঞাটা হচ্ছে কিরকম হবে না, দেখো 1 কিলোওয়াট মানে আমরা একটু আগেই দেখেছিলাম যে 1 কিলোওয়াট ইজ ইকুয়াল টু 10 কিউব ওয়াট। তাহলে আমরা কিভাবে লিখতে পারি 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট লেখা হয় KW, ক্যাপিটাল K স্মল w, 1 কিলোওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 কিলোওয়াট ইনটু 1 আওয়ার। এবার 1 কিলোওয়াটের জায়গায় আমরা লিখতে পারি 1000 ওয়াট, আমরা জানি 1000 ওয়াট একটু আগে দেখেছি, ইনটু 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে লেখা যায় 36 ইনটু 10 টু দি পাওয়ার কটা আছে 1 2 3 4 5, তাহলে 10 টু দি পাওয়ার 5 ওয়াট ডট সেকেন্ড বা 33.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। অনেক বইতে হচ্ছে 36 ইনটু 10 টু দি পাওয়ার 5 জুলও লেখা হয়, আবার অনেক বইতে 3.6 ওটাকে হচ্ছে দশমিকের ঘরে এনে ওটাকে একটা হচ্ছে 10 এর ঘর বাড়িয়েও লেখা যায়, একই মানে। তাহলে এত জুল। এবার যদি এটা ক্যালোরিতে আমরা প্রকাশ করতাম তাহলে কি করে করতাম, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে জুল থেকে ক্যালোরিতে নিয়ে যেতে গেলে 4.2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটাকে যদি হচ্ছে আমরা ক্যালোরিতে নিয়ে যাই তাহলে কি হবে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 4.2 ক্যালোরি। তাহলে এর ভ্যালুটা কত দাঁড়ায়, এর ভ্যালুটা দাঁড়ায় অ্যারাউন্ড 8.6 ইনটু 10 টু দি পাওয়ার 5। এত ক্যালোরি এটা হচ্ছে দাঁড়াবে। যদি হচ্ছে তুমি ক্যালোরিতে বার করতে চাও, আমি হচ্ছে গুণটা আগে থেকেই হচ্ছে করে রেখেছিলাম তাই ভ্যালুটা হচ্ছে তাড়াতাড়ি পুট করে দিলাম। তোমাদের যদি কনফিউশন হয় তোমরা হচ্ছে গুণ আর হচ্ছে ভাগ করে দেখে নিতে পারো। তাহলে এইটা হচ্ছে ক্যালোরিতে মান আর এইটা হচ্ছে আমরা দেখলাম জুলে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে পরীক্ষায় তোমাদের দিতে পারে 1 কিলোওয়াট আওয়ারের সংজ্ঞা, 1 কিলোওয়াট ঘন্টা বলতে কি বোঝো এবং 1 কিলোওয়াট ঘন্টা সঙ্গে জুলের কি সম্পর্ক। এবার আমরা পড়ব বিওটি কি। বিওটি আর কিছুই না, এই কিলোওয়াট যে ঘন্টা এটারই অপর নাম বিওটি। বিওটির হচ্ছে পুরো নাম তোমাদেরকে মনে রাখতে হবে বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ, ইংলিশে তোমরা লিখবে বোর্ড অফ ট্রেড ইউনিট, মানে 1 কিলোওয়াট ঘন্টা মানে যা 1 বিওটি মানে তাই। এবার আমাদের হচ্ছে বাড়িতে যে সমস্ত ইলেকট্রিক মিটার গুলো থাকে মিটার বক্সের মধ্যে সেখানে তোমরা দেখতে পাবে যে কিলোওয়াট ঘন্টা লেখা থাকে, মানে KWH বলে লেখা থাকে, মানে আমাদের গৃহস্থলীতে কতটা পরিমাণে তড়িৎ শক্তি আমরা ব্যয় করছি তার পরিমাণটা আমরা কিলোওয়াট আওয়ারে হচ্ছে বার করি। কি করে হচ্ছে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে তড়িৎ শক্তি তোমরা ব্যয় করছো। সাপোজ মনে করো কোনো মাসের 1 তারিখে দেখবে একটা হচ্ছে করে নাম্বার দেখতে পাওয়া যায়। সাপোজ মনে করো 1 তারিখে তোমার নাম্বারটা দেখতে পেলে এরকম একটা নাম্বার মনে করো দেখতে পেলে 356454, এরকম একটা নাম্বার মনে করো দেখতে পেলে। এবার পরের মাসের 1 তারিখে গিয়ে আবার মিটার বক্সটা চেক করো,
দেখবে নাম্বারটা পাল্টে গেছে এবং নাম্বারটা হচ্ছে বেশি বেড়ে গেছে। সাপোজ মনে করো নাম্বারটা বেড়ে হয়ে গেল হচ্ছে, ধরে নাও এখানে 357575। এবার এইটা থেকে এইটা তুমি যদি মাইনাস করো তাহলে তুমি জানতে পেরে যাবে যে তুমি এক মাসে কতটা বিওটি ব্যয় হয়েছে, মানে এক মাসে তোমাদের বাড়িতে কতটা পরিমাণে বিওটি ব্যয় হয়েছে। এবার এই বিওটি ব্যয় থেকে তুমি ক্যালকুলেট করতে পারবে কতটা পরিমাণে তোমার বাড়িতে ইলেকট্রিক বিল আসবে। সেটাই হচ্ছে আমরা এখন দেখবো যে কি করে হচ্ছে বিওটি থেকে কতটা পরিমাণে আমাদের ইলেকট্রিক বিল আসে সেইটা ক্যালকুলেট করা হয়। দেখো আমি একটা অঙ্ক করে তোমাদেরকে হচ্ছে সেটা শেখাচ্ছি। আমি কয়েকটা হচ্ছে উদাহরণ দিয়ে দিচ্ছি যে বাল্বের তড়িৎ ক্ষমতা, পাখার তড়িৎ ক্ষমতা, এরকম ভাবে তোমাদের পরীক্ষায় হচ্ছে বলে দেওয়া থাকবে। তারপর সেখান থেকে তোমাদের বার করতে বলবে যে টোটাল কত হচ্ছে বিওটি খরচা হলো এবং প্রতি বিওটি এককে এত টাকা করে খরচা হলে টোটাল কত খরচা হয় সেটা তোমাদেরকে বার করতে দিতে পারে। সাপোজ মনে করে আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি যে একটা হচ্ছে গৃহস্থে ধরে নেওয়া হচ্ছে যে একটি বাড়িতে মনে করো একটি বাল্ব আছে, গৃহস্থের বাড়িতে একটি সাপোজ মনে করো 40 ওয়াটের বাল্ব প্রত্যেক দিন প্রত্যহ 5 ঘন্টা করে জ্বলে। তারপর মনে করো একটি 100 ওয়াটের পাখা, এটা পাখা এটা বাল্ব, প্রত্যহ 6 ঘন্টা করে চলে। আর মনে করো একটি টিভি যেটা মনে করো হচ্ছে 60 ওয়াটের, সেটাও মনে করো প্রত্যহ 3 ঘন্টা করে চলে। তাহলে এই কন্ডিশন দিয়ে দেওয়া হলো, বলে দিল এরকম একটা কন্ডিশনে টোটাল প্রত্যেক মাসে কত হচ্ছে বিওটি খরচা হবে এবং যদি প্রতি বিওটিতে যদি হচ্ছে 5 টাকা করে নেওয়া হয় তাহলে কত প্রতি মাসে ইলেকট্রিক বিল আসবে। দেখো এইখানে হচ্ছে আমরা আগে বার করি টোটাল বিওটির মানটা একদিনে কত, তাহলে আমরা 30 দিনে ইজিলি বার করতে পারবো। দেখো একদিনে হচ্ছে তোমার কি হচ্ছে একটা বাল্ব 5 ঘন্টা চলছে, তাহলে এখানে হচ্ছে 40 গুণ 5 এটা বাল্বের জন্য, প্লাস 100 ওয়াটের পাখা 6 ঘন্টা চলছে, তাহলে 100 গুণ 6 প্লাস 60 ওয়াটের টিভি 3 ঘন্টা চলছে, তাহলে 60 গুণ 3 এটা একদিনে বেরোচ্ছে। তাহলে এই একদিনটাকে যদি আমি 30 দিয়ে গুণ করি তাহলে আমার এক মাসে কতটা বিওটি হবে সেটা বেরিয়ে যাবে। কত হচ্ছে দেখো 200 প্লাস 600 প্লাস 180 ইন্টু 30 কত হচ্ছে প্লাস করে 08179 980 ইন্টু 30 কত হচ্ছে 3 8 24 এর 4 2 3 9 27 29400 এত হচ্ছে বিওটি। এটা এক মাসে এত বিওটি খরচা হয়। এবার এক বিওটির জন্য 5 টাকা যদি লাগে তাহলে এত বিওটির জন্য কত টাকা লাগবে, এত ইনটু 5 টাকা, তাহলে যত বেরোবে 5 0 0 5 0 0 5 4 20 0 2 5 9 45 45 আর 2 তে হচ্ছে 47 4 5 2 10 10 আর হচ্ছে 4 14, তাহলে হচ্ছে এরকম হচ্ছে এত টাকা হবে, এত রুপিস। তাহলে বোঝা গেল যে হচ্ছে কি করে আমরা হচ্ছে বার করব। এরকম পরীক্ষায় হচ্ছে তোমাদের অন্যান্য ডিফারেন্ট ভ্যালু দিয়ে হচ্ছে তোমাদেরকে হচ্ছে বলতে পারে যে টোটাল বিওটি হচ্ছে তোমরা হচ্ছে বার করো যে কত বিওটি হচ্ছে হতে পারে, কত বিওটি হতে পারে সেটা বার করতে দিতে পারে, অথবা বিওটি প্রতি বিওটি এককে হচ্ছে যদি বলে দেয় যে হচ্ছে কত টাকা সেইখান থেকে তোমরা হচ্ছে বার করতে বলতে পারে যে প্রতি মাসে
কত টাকা হচ্ছে খরচা হবে সেটা হচ্ছে বার করো। এরকম কিছু অঙ্ক অবশ্যই তোমাদেরকে আমি হচ্ছে হোমওয়ার্ক দেবো, যেগুলো হচ্ছে তোমরা করবে। এবার হচ্ছে আমরা দেখবো যে কোনো বৈদ্যুতিক বাতির রেটিং বলতে হচ্ছে আমরা কি বুঝি। দেখো, বৈদ্যুতিক বাতিতে অনেক সময় লেখা থাকে দেখবে, বা কোনো বৈদ্যুতিক বাতির যেটাকে বলা হয় মূল্যায়নকরণ বলতে আমরা হচ্ছে কি বুঝি। অনেক সময় দেখবে কোনো বৈদ্যুতিক বাতিতে লেখা থাকে এরকম ভাবে 220 ভোল্ট হাইপেন 220 ভোল্ট হাইপেন 100 ওয়াট, এরকম লেখা থাকে। এই লেখাটার মানেটা কি? 220 ভোল্ট লেখা যে আছে, এটা মানে বৈদ্যুতিক যন্ত্রটিকে যদি 220 ভোল্টের বিভব পার্থক্য যুক্ত কোনো বর্তনীতে যুক্ত করা হয়, তাহলে এটি সবচেয়ে বেশি পরিমাণে কর্মক্ষম হবে। এবং যদি হচ্ছে 220 ভোল্টের কম বিভব প্রভেদ যুক্ত বর্তনীতে তুমি যুক্ত করো, তাহলে সেটি সর্বাপেক্ষা কার্য করতে পারবে না। আর যদি 220 ভোল্টের বেশি বিভব প্রভেদ যুক্ত বর্তনীতে যুক্ত করো, তাহলে সেটি সম্পূর্ণরূপে পুড়ে যাবে বা সেটি নষ্ট হয়ে যাবে। এইটা হচ্ছে 220 ভোল্টের মানে। আর তার সঙ্গে দেখো লেখা আছে 100 ওয়াট। মানেটা কি? 100 ওয়াট মানে ওই বৈদ্যুতিক যন্ত্রটিকে যদি তুমি 220 ভোল্টের সঙ্গে যুক্ত করো, তাহলে ওটি 100 জুল পরিমাণ কার্য করবে প্রতি সেকেন্ডে। তাহলে 220 ভোল্ট হাইপেন 100 ওয়াট পুরোটার মানে কি হলো না, ওই বৈদ্যুতিক যন্ত্রটি যদি আমরা 220 ভোল্টে যুক্ত করি কোনো একটি বিভব প্রভেদ এরকম বর্তনীতে, তাহলে ওই বৈদ্যুতিক যন্ত্রটি প্রতি সেকেন্ডে 100 জুল পরিমাণ কার্য সম্পন্ন করবে। এবার এটাকে বলা হয় বৈদ্যুতিক বাতির রেটিং। এর মধ্যে এটাকে বলা হয় ভোল্টেজ রেটিং, ভোল্টেজ রেটিং, আর এটাকে বলা হয় ক্ষমতার রেটিং। তাহলে আমরা ভোল্টেজ রেটিং বলতে হচ্ছে আমরা কি বুঝলাম দেখতে পেলাম, আর ক্ষমতার রেটিং বলতে আমরা হচ্ছে কি বুঝি সেটা হচ্ছে আমরা দেখতে পেলাম। এবার এই বৈদ্যুতিক বাতির রেটিং থেকে এটাকে সম্পূর্ণ বলা হয় বৈদ্যুতিক বাতির রেটিং। বৈদ্যুতিক বাতির রেটিং থেকে আমরা হচ্ছে বার করতে পাবো কি না, এর হচ্ছে প্রবাহ মাত্রা এবং হচ্ছে রোধ। দেখো, আমরা জানি হচ্ছে একটু আগেই দেখলাম আমরা হচ্ছে যখন তড়িৎ ক্ষমতা পড়ছিলাম যে তড়িৎ ক্ষমতা ইজ ইকুয়াল টু কি না, তড়িৎ ক্ষমতা ইজ ইকুয়াল টু দেখছিলাম v স্কয়ার বাই r। তাহলে আমরা দেখেছিলাম p ইজ ইকুয়াল টু v স্কয়ার বাই r। তাহলে v স্কয়ার বাই যদি r হয়, আরেকটা হচ্ছে আমরা দেখেছিলাম p ইজ ইকুয়াল টু vi। তাহলে p ইজ ইকুয়াল টু vi কি হবে দেখে নাও। আমাদের v বলেছে কত 220 ভোল্ট, আর এখানে হচ্ছে I যদি আমরা বার করি তাহলে হচ্ছে কি হবে, বা I is equal to P by V। তাহলে P কত বলেছে 100, আর আর V কত বলেছে, V বলেছে হচ্ছে 220। তাহলে এটাকে যদি তুমি হচ্ছে ভাগ করো তাহলে কি পাবে দেখো 0.454 অ্যাম্পিয়ার এরকম হচ্ছে পাবে। তাহলে এখান থেকে দেখো তুমি পেয়ে যাচ্ছ, এই ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই তোমাদের খাতায় লিখতে হবে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা পেলাম 0.454 অ্যাম্পিয়ার। এবার এখান থেকে আমরা যদি বার করি P is equal to V square by R, এটা হচ্ছে আমরা জানি, বা এখান থেকে হচ্ছে আমরা বার করতে চাই যে হচ্ছে কি না, এখান থেকে বার করতে চাই আমরা কি R কত হবে। তাহলে R is equal to V square by P। তাহলে V হচ্ছে কত 220 হোল স্কয়ার বাই 100। যদি তোমরা এটা করো করে দেখতে পাবে এটা হবে 484 ওহম। তাহলে দেখো আমরা কোনো একটি বৈদ্যুতিক বাতির রেটিং থেকে আমরা আর সহজেই বার করতে পারছি, আবার বৈদ্যুতিক বাতির রেটিং থেকে কিন্তু আমরা সহজেই তড়িৎ প্রবাহ মাত্রা কতটা হবে ওই বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে সেটা হচ্ছে আমরা বার করতে পারছি। এবার আমরা যেটা দেখব তিনটি বৈদ্যুতিক বাতির কম্পারেটিভ আলোচনা। তিনটি বৈদ্যুতিক বাতি কি কি? এক নম্বর বৈদ্যুতিক বাতি হবে ভাস্কর ল্যাম্প বা নরমাল যে সমস্ত হচ্ছে বৈদ্যুতিক বাল্বগুলো আমরা হচ্ছে ইউজ করে থাকি, যার মধ্যে টাংস্টেনের তার দেওয়া থাকে এবং ভেতরে আর্গন বা হচ্ছে কোনো নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে ভরা থাকে। এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে সিএফএল, এবং এরপরে আমরা যেই বৈদ্যুতিক বাতিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলইডি। এই সিএফএল, এলইডি
এবং ভাস্কর ল্যাম্পের কি পার্থক্য সেটি সম্পর্কে হচ্ছে আমরা আলোচনা করব এবং আমরা সবশেষে হচ্ছে দেখব যে কোন বৈদ্যুতিক বাতিটি আমাদের বেশি পরিমাণে ব্যবহার করা উচিত এবং কোন বৈদ্যুতিক বাতিটি কম ব্যবহার করা উচিত, ফলে আমাদের কিছুটা পরিমাণ গৃহস্থের বর্তনীতে আমরা ইলেকট্রিসিটি সেভ করতে পারি। দেখো, ভাস্কর ল্যাম্পের যতটা পরিমাণে আমরা তড়িৎ শক্তি দিই তার কেবলমাত্র 2% কি কাজে লাগে না আলোক শক্তিতে রূপান্তরিত হয়, আর বাকি যে শক্তিটা সেটা সম্পূর্ণরূপেই কিন্তু তাপ শক্তিতে ব্যয়িত হয়ে যায়। তাহলে এখানে শক্তির অপচয় কিন্তু অনেক অনেক বেশি হচ্ছে। তার কারণ যেই পরিমাণে আমি তড়িৎ শক্তি দিচ্ছি তার অনলি 2% আলোক শক্তিতে হচ্ছে রূপান্তরিত হচ্ছে, বাকিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ফলে বাল্বটা প্রচন্ড গরম হয়ে যায়। এবার হচ্ছে আমরা দেখবো সিএফএল। সিএফএল এর তোমাদের পুরো নাম মনে রাখতে হবে, আর একটা হচ্ছে এলইডি, এরও পুরো নাম মনে রাখতে হবে। সিএফএল এর হচ্ছে কম্প্যাক্ট, ইংলিশে লিখতে হবে ফ্লুরোসেন্ট কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, আর এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। এই দুটো নাম মনে রাখতে হবে। আরেকটা আমরা দেখেছিলাম নরমাল বাল্ব, ভাস্কর ল্যাম্প। এই সিএফএল যে পরিমাণে তড়িৎ শক্তি হচ্ছে আমরা ওই বাল্বটিকে প্রদান করব তার 7 থেকে 9% কিন্তু আলোক শক্তিতে হচ্ছে রূপান্তরিত করে। অবশ্যই মনে রাখতে হবে 7 থেকে 9%। আর এলইডির ক্ষেত্রে এটি হয়ে যায় প্রায় 14% এর মতো, এটা 7 থেকে 9%। আর নরমাল ল্যাম্পের ক্ষেত্রে আমরা দেখেছি অনলি 2% আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে অপেক্ষাকৃত আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি পরিমাণে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় এলইডি বাল্বে, তার থেকে কম সিএফএল, এবং সবচেয়ে কম হচ্ছে আলোক শক্তিতে রূপান্তরিত হয় ভাস্কর ল্যাম্প। আর উল্টো দিক দিয়ে বলতে গেলে সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হয় ভাস্কর ল্যাম্পে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কিন্তু আমাদের ব্যয় কমায় এলইডি, কিন্তু হচ্ছে এলইডি বাল্বের দাম তুলনামূলকভাবে ভাস্কর ল্যাম্পের থেকে বেশি। কিন্তু এরপরও আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই বাড়িতে এলইডি বাল্ব লাগানো উচিত। কেন? তার কারণ একটা ভাস্কর বাল্বের, নর্মাল বাল্বের লাইফ স্প্যান থাকে হচ্ছে 1000 ঘন্টা, সেই তুলনায় যদি সিএফএল লাগাও তাহলে এর হচ্ছে আয়ুকাল হয়ে যায় 10,000 ঘন্টা, আর একটা এলইডি বাল্বের আয়ুকাল 30,000 ঘন্টার কাছাকাছি হয়। তাহলে যদি তুমি কম্পারেটিভলি তুলনামূলকভাবে হচ্ছে যদি দেখো, তাহলে কিন্তু এলইডি বাল্বের দাম একটু বেশি হলেও এর কিন্তু আয়ুকাল অনেক বেশি, মানে তোমাকে বারবার কিনতে হবে না, সেটি কিন্তু অনেক দিন পর্যন্ত চলবে এবং এই অত দিন পর্যন্ত কিন্তু অনেক কম পরিমাণে তড়িৎ শক্তি ব্যয় হবে। সেই জন্য এই গৃহস্থলীর বর্তনীতে অবশ্যই এলইডি বাল্ব লাগানো উচিত, এতে তড়িৎ শক্তি কম ব্যয় হয়, সাথে সাথে উজ্জ্বল অনেক বেশি হয়। এবার দেখবে কিছু কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতির মধ্যে একটা স্টিকার দেওয়া থাকে, এরকম স্টিকারের মধ্যে কিছু হচ্ছে স্টার দেওয়া থাকে, এরকম একটা স্টিকার, এর মধ্যে এরকম কিছু স্টার দেওয়া থাকে। ফ্রিজের মধ্যেও থাকে, বা হচ্ছে যদি হচ্ছে মাইক্রো ওভেন কেনা হয় বা যে কোনো বৈদ্যুতিক যন্ত্র কেনা হলে তার মধ্যে একটা স্টিকারের মধ্যে অনেকগুলো স্টার দেওয়া থাকে, টোটাল 5টা স্টার দেওয়া থাকে। এবার যত বেশি স্টারের সংখ্যা থাকবে সেই বৈদ্যুতিক যন্ত্রটি কেনা তত ভালো। তার কারণ কি না, ওই বৈদ্যুতিক যন্ত্রটি তত কম পরিমাণ তড়িৎ শক্তি অপচয় করবে, আর যত হচ্ছে স্টারের সংখ্যা কম থাকবে তত এটি বেশি তড়িৎ শক্তি অপচয় করবে। এবার তাহলে এই স্টারের থেকে আমরা বুঝতে পারবো কোন বৈদ্যুতিক যন্ত্র বেশি কেনা ভালো, কোনটা হচ্ছে কেনা কম। সাধারণত যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রে 5 স্টার রেটিং থাকে তাদের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়। এবার তাহলে স্টারটা থেকে কিন্তু কত কম বা কত বেশি আমরা জানতে পারছি না, মানে কোয়ান্টিটি জানতে পারছি না, কোয়ালিটি জানতে পারছি যে কম হবে বেশি হবে, কিন্তু কত কম কত বেশি সেটা আমরা কিন্তু হচ্ছে জানতে পারি না। সাধারণত হচ্ছে বৈদ্যুতিক যন্ত্র যেমন হিটার, তারপর হচ্ছে হিটারের পর হচ্ছে গিজার, হিটার বা গিজার, এদের হচ্ছে কিন্তু বৈদ্যুতিক ক্ষমতা অনেক। যেমন হচ্ছে গিজারের ক্ষেত্রে যে সমস্ত হচ্ছে গিজার আমরা হচ্ছে বাথরুমে লাগাই তাদের হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা
1500 ওয়াট। তার মানে বুঝতে পারছো কত, 1500 জুল পরিমাণ কার্য হচ্ছে সম্পন্ন করবে। হিটারের ক্ষেত্রে এটা দাঁড়ায় প্রায় 2000, হিটারের ক্ষেত্রে 2000 হচ্ছে ওয়াট। আর প্রত্যেকটা বর্তনী কিন্তু গৃহস্থলীতে 220 ভোল্টের সঙ্গেই যুক্ত করা হয়। 220 ভোল্টের সঙ্গেই আমাদের গৃহস্থলীর বর্তনীতে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো যুক্ত করা হয়, কারণ গৃহস্থলী বর্তনীতে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত করা হয় তড়িৎ প্রবাহিত সংস্থা থেকে সেটি 220 ভোল্টই হয়। তাহলে প্রত্যেকটির জন্য 220 ভোল্ট। কিন্তু দেখো এখানে বিভিন্ন রকমের বৈদ্যুতিক যন্ত্রের তোমার যে ক্ষমতা সেটা কিন্তু হচ্ছে অনেক বেশি হচ্ছে, যেমন হিটার বা গিজারের ক্ষেত্রে। ফলে বেশি পরিমাণে হিটার বা গিজার আমাদের চালানো উচিত নয়। যতটা সম্ভব পরিমাণ আমাদের কিন্তু বিদ্যুতের সাশ্রয় করা উচিত, কারণ বিদ্যুৎ সাশ্রয় কিন্তু একমাত্র উপায় আমাদের ফিউচার জেনারেশনের জন্য। তার কারণ যত দিন যাবে আমাদের হচ্ছে কয়লা পেট্রোলিয়াম শেষ হয়ে আসবে, ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রে যে হচ্ছে যোগান, কাঁচামালের যোগান, সেটা কিন্তু পাওয়া যাবে না। ফলে আমাদের যতটা সম্ভব চেষ্টা করতে হবে আননেসেসারিলি আমাদের ইলেকট্রিসিটি অপচয় বন্ধ করা, যতটা সম্ভব পরিমাণে সেভ করা যেতে পারে ইলেকট্রিসিটি, সেটা চেষ্টা করতে হবে। এবার হচ্ছে আমরা দেখব পরীক্ষায় একটা কোশ্চেন দিয়ে থাকে যে দুটি ভিন্ন রেটিং এর বাল্ব একবার শ্রেণী সমবায়ে একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তাদের মধ্যে কি ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমরা দেখব। দেখো এখানে আমি একটা দুটো বাল্ব নিয়ে নিচ্ছি, দুটো বাল্বের বিভব প্রভেদটা সেম রাখছি, ক্ষমতাটা খালি পাল্টে দিচ্ছি। ধরে নিচ্ছি দুটো বাল্বের হচ্ছে বিভব প্রভেদ 3 ভোল্ট, একটা বাল্বের বিভব প্রভেদ 3 ভোল্ট, তার তড়িৎ ক্ষমতা 1 ওয়াট, আর একটা বাল্বেরও বিভব প্রভেদ 3 ভোল্ট, তার তড়িৎ ক্ষমতা 2 ওয়াট। তাহলে দেখো এটা হচ্ছে তড়িৎ ক্ষমতা কম, এটা তড়িৎ ক্ষমতা বেশি। এবার পরীক্ষায় কোশ্চেনটা দেয় যখন এই দুটি বাল্বকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হচ্ছে তখন যেটার কম তড়িৎ ক্ষমতা সেটি উজ্জ্বলভাবে জ্বলছে, আবার যখন সমান্তরাল সমবায়ে যুক্ত করা হচ্ছে তখন যেটার বেশি তড়িৎ ক্ষমতা সেটা উজ্জ্বলভাবে জ্বলছে। কেন? তাহলে কোশ্চেনটা কি না, এরকম দুটি বাল্বকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে কম ক্ষমতা সম্পন্ন বাল্বটি বেশি ব্রাইট হচ্ছে, বেশি উজ্জ্বলভাবে জ্বলছে, আর যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় তাহলে বেশি ক্ষমতা সম্পন্ন বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলছে। এর কারণ কি? দেখো এইটা হচ্ছে পড়তে গেলে তোমাদেরকে প্রথমে দুটো কথা মনে রাখতে হবে, যে শ্রেণী সমবায়ে যুক্ত যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো তাদের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু ধ্রুবক থাকে, মানে আনচেঞ্জ, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অপরিবর্তিত থাকে। আর সমান্তরাল সমবায়ে কিন্তু যে রোধগুলো থাকে, ভিন্ন ভিন্ন রোধ, তাদের মধ্যে বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কি বললাম, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকছে, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব প্রভেদ অপরিবর্তিত থাকবে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। শ্রেণীতে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা I অপরিবর্তিত, আর সমান্তরালে V অপরিবর্তিত থাকবে। এবার হচ্ছে ভাবো, এবার আমরা দেখি রোধ বার করব। রোধ, যে দুটোর হচ্ছে রোধ কত হবে। দেখো এর রোধটা কত হচ্ছে, R আমরা জানি V²/P, তাহলে এর কত হবে 3r² 1 মানে 9 ওহম। আর এর রোধ কত হচ্ছে, দেখো 3²/2 মানে 9/2 মানে কত হচ্ছে 4.5 ওহম। তাহলে দেখো দ্বিতীয়টার রোধ, তাহলে প্রথমটার রোধ কত হলো, প্রথমটার রোধ হলো হচ্ছে 9 ওহম, আর দ্বিতীয়টার রোধ হলো, দ্বিতীয় মানে যেটা হচ্ছে বেশি হচ্ছে পরিমাণে তড়িৎ ক্ষমতা, তার রোধ হচ্ছে 4.5 ওহম। এবার দেখো শ্রেণী সমবায়ে যখন প্রবাহ মাত্রা হচ্ছে একই থাকবে, তাহলে প্রবাহ মাত্রা যখন ধ্রুবক থাকছে, তাহলে যেটার মধ্যে হচ্ছে রোধ বেশি সে বেশি পরিমাণে তাপ উৎপন্ন করতে পারবে। আমরা জুলের সূত্রতে দেখেছি
যে যদি প্রবাহ মাত্রা আর সময় অপরিবর্তিত থাকে তাহলে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। তাহলে এখানে যেহেতু কি না বেশি পরিমাণে রোধ দেখা যাচ্ছে প্রথম বাতিটির ক্ষেত্রে, তাই শ্রেণী সমবায়ে যেটির কম ক্ষমতা সম্পন্ন সেই বাতিটি উজ্জ্বলভাবে জ্বলবে। এবার সমান্তরাল সমবায় হচ্ছে আমরা কি বিভব প্রভেদ হচ্ছে সেম। এবার বিভব প্রভেদ যদি হচ্ছে সেম হয় আমরা জানি কি P = v²/r, তার মানে এইটা ধ্রুবক থাকছে, তাহলে এইটা ধ্রুবক থাকলে সমান্তরাল সমবায় হচ্ছে বিভব প্রভেদ ধ্রুবক, তাহলে P বলতে পারি 1/r, তাহলে r যত বাড়বে P তত কমবে, আর r যত কমবে P তত বাড়বে। তাহলে দেখো সমান্তরাল সমবায়ে কিন্তু এই যে এর রোধ মানে হচ্ছে দ্বিতীয় যার হচ্ছে বেশি হচ্ছে তড়িৎ ক্ষমতা, এর হচ্ছে রোধ কম, তাহলে রোধ যদি কম হয় তাহলে এই বেশি পরিমাণে তড়িৎ ক্ষমতাকে অপচয় করবে বা বেশি পরিমাণে তড়িৎ ক্ষমতাকে ইউজ করবে। সেই জন্য কি হবে না সমান্তরাল সমবায়ে এটি উজ্জ্বলভাবে জ্বলবে। বুঝতে পারলে কেন সমান্তরাল সমবায়ে এটি উজ্জ্বলভাবে জ্বলবে? যেহেতু সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদ ধ্রুবক থাকে বা আনচেঞ্জ থাকে, তাই যেই বৈদ্যুতিক যন্ত্রটির রোধ কম সেটি বেশি ক্ষমতা হচ্ছে অপচয় করবে, ফলে বেশি পরিমাণে কি না তড়িৎ শক্তি ব্যয় করবে ও বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। আর কম যেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা সেটি কিন্তু অতটা বেশি পরিমাণে উজ্জ্বলভাবে জ্বলতে পারবে না। তাহলে এই গেল সম্পূর্ণরূপে তড়িৎ ক্ষমতা বিওটি। তারপরে দেখলাম হচ্ছে বৈদ্যুতিক বাতির রেটিং বলতে কি বুঝি, দুটি ভিন্ন রেটিং এর বাল্বকে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কিরকম উজ্জ্বলতার পার্থক্য হয়ে থাকে সেটি সম্পর্কে সম্পূর্ণ বৈজ্ঞানিক ধারণা। এবার তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন হতে পারে যে আমরা তো স্যার শ্রেণী সমবায় দেখেছিলাম যুক্ত করলে দুটি বাল্ব কম উজ্জ্বলভাবে জ্বলে, আর হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে বেশি উজ্জ্বলভাবে জ্বলে। এখানে তো একটু অন্য ব্যাপারটা হচ্ছে, ভেবে দেখো ওই দুটি বাল্ব কিন্তু একই রেটিং এর ছিল, মানে একই ক্ষমতা সম্পন্ন, কিন্তু এখানে হচ্ছে কি ভিন্ন ক্ষমতা সম্পন্ন বাল্বের কথা হচ্ছে আমি বলছি। সেজন্য পরীক্ষায় কোশ্চেন অবশ্যই দেখে নেবে কি ক্ষমতা সম্পন্ন বাল্ব হচ্ছে বলেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ডান দিকে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখো, তাহলে খুব সহজেই আমার দেওয়া ভিডিওসগুলি তোমরা জানতে পেরে যাবে।